ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই এই মুহূর্তে খবর পেয়ে গেছো যে তোমাদের কিন্তু এসএসসি জিডির যে পরীক্ষা সেটা 27শে জুন থেকে শুরু হবে। তো তোমরা এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি অবশ্যই কিন্তু তুঙ্গে রয়েছে। তো তোমাদের প্রস্তুতিকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি আজ থেকে শুরু করছি তোমাদের এসএসসি জিডির পিআইকিউ সিরিজ। ঠিক আছে, এই সিরিজে তোমরা 100% পিআইকিউ পাবে এবং এই এই সময়ে এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা হবে সেগুলো অবশ্যই পরীক্ষার জন্য একটা ব্রহ্মাস্ত্র হতে পারে তোমাদের জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই সময় নষ্ট না করে পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো, তোমাদের সিলেকশন করতেই হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও। তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আজকে, এগুলো আমরা কিন্তু আজকে যা আলোচনা করব সব পিআইকিউ। ঠিক আছে, যা আলোচনা হবে সমস্ত কিন্তু পিআইকিউ আলোচনা করবে, পিআইকিউ আলোচনা হবে আজকে। দেখো, সর্বপ্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যায়? ঠিক আছে, মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যায়? এ দ্বিতীয় পরিকল্পনা, বি সপ্তম পরিকল্পনা, সি তৃতীয় পরিকল্পনা, ডি পঞ্চম পরিকল্পনা। সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা কিন্তু জানাবে যদি জেনে থাকো, আর যদি না জেনে থাকো অবশ্যই কিন্তু আমি আছি তোমাদের জন্য জানানোর জন্য। দেখো, এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কী জানো তো, পঞ্চম পরিকল্পনা। পঞ্চম পরিকল্পনা সঠিক অ্যান্সার। ঠিক আছে, পঞ্চম পরিকল্পনার সময় মানে পঞ্চবার্ষিক পরিকল্পনাটা কি একটু বুঝো। দেখো, পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্থাৎ পঞ্চবার্ষিক 1951 থেকে শুরু হয়েছিল, অর্থাৎ 5 বছর অন্তর অন্তর, অর্থাৎ সরকার 5 বছরে কি করবে, কিসের উপর উন্নতি করবে, কোন ক্ষেত্রকে বেশি গুরুত্ব দেবে সেগুলো 5 বছর আগে ঠিক, মানে 5 বছরের জন্য ঠিক করে নেয় এবং সে অনুযায়ী ওনারা কাজ করেন। ঠিক আছে, তো এবারে পঞ্চবার্ষিক পরিকল্পনা 1951 সালে প্রথম শুরু হয়েছিল, একটু মনে রাখবে। আর এই যে পঞ্চম পরিকল্পনাটা এটা কবে হয়েছিল? এইটা 1974, মনে রাখবে 1974 থেকে 1978 পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা। তো এই সময় এই মেয়াদটা না পূরণ হতে হতে 1977 সালে সরকার পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো সরকার পরিবর্তন হয়ে যাওয়ার ফলে কি হয়, এই পরিকল্পনাটি আর পুরোটা কার্যকারী হয়নি, মানে 5 বছর যে পরিকল্পনা থাকে সে 5 বছর পূরণ না হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তার জন্য কোশ্চিন দিয়েছে যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যায়। তো অবশ্যই কিন্তু পঞ্চ পরিকল্পনা। ওকে, বোঝা গেল আশা করি। তো চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, নীলগিরি নীলগিরি এটি কোন 3টি রাজ্যের ত্রিসঙ্গম স্থলে অবস্থিত? আমরা জানি নীলগিরি একটা পর্বত, তো সেটা কোন, মানে 3টে রাজ্য আছে, যে কোন 3টে রাজ্যের ত্রিসঙ্গম, মানে 3টে রাজ্যেরই সঙ্গম স্থল অবস্থিত। অপশন দেখো, এ গুজরাট, রাজস্থান, হরিয়ানা, বি আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল, না ডি তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। বলো সঠিক অ্যান্সার কী হবে এখানে? দেখো, নীলগিরি পর্বতটা কিন্তু তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই 3টে রাজ্যের সঙ্গমস্থলে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, নীলগিরির একটা এখান থেকে প্রশ্ন জেনে রাখবে যে নীলগিরি পর্বতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরীক্ষায় কিন্তু অনেকবার আসে। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো কেউ জানো? অবশ্যই যারা জানবে তারা কিন্তু কমেন্টে জানাবে, আর যারা জানো না তা বলে দেয় দোদাবেতা। ঠিক আছে, এই যে দোদাবেতা হলো নীলগিরি পর্বতের এক সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, বস্ত্রশিল্পীর বস্ত্র সাদা করার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? মানে আমরা যে বস্ত্র, মানে যে জামা কাপড় পরি সেটা সাদা করার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? এ ক্যালসিয়াম ক্লোরাইড, বি সোডিয়াম কার্বনেট, সি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ডি ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। বলো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে, বস্ত্র সাদা করার জন্য কিন্তু ক্যালসিয়াম অক্সিক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, যেটাকে কিন্তু আমরা ব্লিচিং পাউডারই বলা হয়, ব্লিচিং পাউডারও বলে থাকি। ঠিক আছে,
আচ্ছা, এই ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি জেনে রাখো, আসে না যেহেতু তবুও একটু জেনে রাখো তোমরা, ঠিক আছে। CaO Cl2, ঠিক আছে, এটা হচ্ছে সংকেত। আর যেটাকে আমরা কিন্তু ব্লিচিং পাউডারও বলে থাকি, সাধারণভাবে ব্লিচিং পাউডার নামে যেটা পরিচিত, সেটাই হলো বস্ত্র সাদা করার জন্য রাসায়নিক ব্যবহার করা হয়। আমরা তো জানি যখন বস্ত্র কিছু কাচি তখন ওই সাদা করার জন্য, ছাপা করার জন্য এইটা ব্যবহার করা হয় থাকে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিম্নের কোনটি বাংলাদেশের রাষ্ট্রধর্ম? এ সনাতন ধর্ম, বি ইসলাম ধর্ম, সি বৌদ্ধ ধর্ম, ডি খ্রিস্ট ধর্ম। তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে কিন্তু ইসলাম ধর্ম। বাংলাদেশে কিন্তু ইসলাম ধর্ম মানে আছে, ঠিক আছে। তো এখান থেকে একটা মনে রাখবে, আচ্ছা এখান থেকে যদি প্রশ্ন আসে বাংলাদেশের কিছু ফ্যাক্ট জেনে রাখো, যে বাংলাদেশের রাজধানী কি? রাজধানী হচ্ছে ঢাকা, ঠিক আছে, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আর আমাদের ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশেরই বেশি সীমান্ত শেয়ার করেছে, না? ভারতের সঙ্গে বাংলাদেশের বেশি আন্তর্জাতিক সীমানা আছে। একটু মনে রেখে দেবে যে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতেরই বেশি আন্তর্জাতিক সীমানা আছে, ঠিক আছে। আর বাংলাদেশের রাজধানী কি? না ঢাকা। ওকে, তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে ইসলাম ধর্ম। দেখো 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বেদটি মূলত অশুভ আত্মা এবং রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য জাদুমন্ত্র এবং জাদুবিদ্যার সংগ্রহ, মানে কোন বেদ থেকে এগুলো নেওয়া হয়েছিল? এ অথর্ববেদ, বি সামবেদ, সি ঋগ্বেদ, ডি যজুর্বেদ। সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা জানাও। সঠিক অ্যান্সার কিন্তু অথর্ববেদ। দেখো আমরা জানি বৈদিক সভ্যতাতে পড়েছি ইতিহাসে, আমি একটা ইতিহাসে বৈদিক সভ্যতা ডিটেলসে ক্লাস করেছি, যে ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে আসবে, তাহলে এখান থেকে ডিটেলসে জেনে যাবে, ঠিক আছে। দেখো বৈদিক সভ্যতা 4টা বেদ আমরা পেয়েছিলাম, হ্যাঁ, ঋক সাম, যে ঋক সাম যজু অথর্ব, এই 4টে বেদ। তো 4টে বেদে অথর্ববেদে কী নেওয়া হয়েছিল? অথর্ববেদ থেকে জাদুবিদ্যা, ঠিক আছে, বিভিন্ন রোগের অসুখ মানে হয়তো চিকিৎসা এখান থেকে নেওয়া হয়েছিল। সামবেদ দিকে কী নেওয়া হয়েছিল? এখান থেকে গান, ঠিক আছে, গানের উৎস হিসেবে ধরা হয়, গানের উৎস হিসেবে ধরা হয়। ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম বেদ, মনে রেখে দেবে, সব থেকে প্রাচীনতম বেদ। আর হচ্ছে যজুর্বেদ থেকে কী নেওয়া হয়েছিল? যজুর্বেদ থেকে নেওয়া হয়েছিল যাগযজ্ঞের মন্ত্র, ঠিক আছে, যাগযজ্ঞ যে হয়ে থাকে সে যাগযজ্ঞের মন্ত্র নেওয়া হয়েছিল, যাগযজ্ঞের মন্ত্র, হ্যাঁ, যাগযজ্ঞের মন্ত্র নেওয়া হয়েছিল এখান থেকে। আচ্ছা চলো তারপরের প্রশ্ন দেখা যাক। 6 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল বলো? এ কৃষি উন্নয়ন, বি ভারী শিল্পের বিকাশ, সি দ্রুত শিল্পায়ন, ডি শিল্প কারখানার বেসরকারীকরণ। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? অবশ্যই কিন্তু কৃষি উন্নয়ন। মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 1951। 1951 সালে প্রথম হয়। 1951 সালে কি হয়? প্রথম হয়েছিল এটা। আচ্ছা, এবং সে সময় মনে রাখবে সে সময় প্রধানমন্ত্রী ছিল কে? প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন এবং 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে করেছিল, ঠিক আছে, এটুকু মনে রেখে দেবে। দেখো শোভনা নারায়ণ কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? বলো কোন নৃত্যের সঙ্গে যুক্ত শোভনা নারায়ণ? এই ভারতনাট্যম, বি মণিপুরি, সি ওড়িশি, ডি কত্থক। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার এক্ষেত্রে কিন্তু কত্থক। কত্থকের সঙ্গে কিন্তু শোভনা নারায়ণ যুক্ত। কত্থকের সঙ্গে আরও একজন যেটা ফেমাস ব্যক্তি, যিনি হচ্ছে বিরজু মহারাজ। বিরজু মহারাজ নাম তো সবাই শুনেছ হয়তো। মহারাজ ইনি কিন্তু কত্থক
কত্থকের সঙ্গে যুক্ত, ঠিক আছে। আর এই বিরজু মহারাজেরই কিন্তু শিষ্য শিষ্য ছিল কে, এই এই শোভানা, ঠিক আছে। এই শোভানা নারায়ণ এই বিরজু মহারাজেরই কি শিষ্য। আচ্ছা চলো আমরা কিছু দেখে নেওয়া যাক ভারতনাট্যম সঙ্গে কিছু, মানে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির নাম, যেগুলো পরীক্ষায় কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ভারতনাট্যমের সঙ্গে সবচেয়ে যেটা মনে রাখবে রুক্মিণী, রুক্মিণী দেবী, ঠিক আছে, এটা মনে রাখতেই হবে, এটা খুব পরীক্ষায় আসে। তারপরে যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি দুটো করে মনে রাখবো আমরা, ঠিক আছে। মোটামুটি দুটো আজকে আমি করে দিচ্ছি, এখানে একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। দেখো মণিপুরীর সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির নাম অবশ্যই আমাদের জানা উচিত, তাই না। সবচেয়ে যেটা ফেমাস হচ্ছে গুরু, মানে বিপিন সিং, ঠিক আছে, গুরু গুরু বিপিন সিং সবচেয়ে ফেমাস ব্যক্তি একজন, ঠিক আছে। তাছাড়া হচ্ছে দর্শনা, দর্শনা ঝাবেরি, আমি দুটো দুটো করে জানছি। এবং ওড়িশির সঙ্গে যুক্ত সবচেয়ে যেটা ফেমাস হচ্ছে কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র। আর হচ্ছে যে সোনাল মানসিং, দেখো তোমাদের প্রশ্ন আসে, ধরো একটা চলেছে সোনাল মানসিং কিসের সঙ্গে যুক্ত, তখন তোমাকে বলতে হবে কি না তিনি একটি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো দেখো 8 নম্বর প্রশ্ন, কলিঙ্গ মহোৎসব কোন রাজ্যে পালিত হয়? এ উড়িষ্যা, বি অন্ধ্রপ্রদেশ, সি কর্ণাটক, ডি মহারাষ্ট্র। বলো সঠিক অ্যান্সার কী হবে? কলিঙ্গ মহোৎসব, দেখো কলিঙ্গ মহোৎসব কিন্তু উড়িষ্যায় পালিত হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে যুদ্ধকলার সঙ্গে যুক্ত, অর্থাৎ যুদ্ধকলা উৎসব, মনে রেখে দেবে এটা। চলো 9 নম্বর প্রশ্ন দেখা যাক, নিম্নলিখিতদের মধ্যে কার একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে? মানে একটা বিধানসভার ধরো একটা বিধানসভা চলছে, সে বিধানসভার মানে ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে বলো তো? হাইকোর্টের প্রধান বিচারপতির, না রাজ্যের মুখ্য সচিব, না রাজ্যের রাজ্যপাল, না রাজ্যের মুখ্যমন্ত্রী? তো সঠিক অ্যান্সার কিন্তু অবশ্যই মনে রাখবে রাজ্যের রাজ্যপাল। রাজ্যের রাজ্যপাল চাইলে একটা রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল, বলো তো রাজ্যপালকে কে নিয়োগ করে? অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, রাজ্যপালকে কে নিয়োগ করে। ওকে, তারপর প্রশ্ন দেখো, নিচের কোন অধিকারকে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়? এ গোপনীয়তার অধিকার, বি সম্পত্তির অধিকার, সি সমতার অধিকার, না ডি বাক স্বাধীনতার অধিকার? বলো জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকারের মধ্যে কোনগুলো পড়ছে এগুলোর মধ্যে? অবশ্যই কিন্তু গোপনীয়তার অধিকার পড়ছে, ঠিক আছে। গোপনীয়তার অধিকার হচ্ছে ব্যক্তি এবং স্বাধীনতার অধিকারের সঙ্গে যুক্ত, ঠিক আছে। ঠিক আছে, মনে রাখবে তাহলে এগুলো। তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক, ভারতীয় প্যারা অ্যাথলিট পারুল পরমার কোন খেলার সাথে যুক্ত? এ শুটিং, বি ব্যাডমিন্টন, সি সাঁতার, ডি কাবাডি? বলো কোন খেলার সঙ্গে যুক্ত পারুল পরমার? পারুল পরমার কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, একটু মনে রেখে দেবে, ওকে। আচ্ছা চলো 12 নম্বর প্রশ্ন দেখা যাক, দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিম্নলিখিত কোন লক্ষ্যটি সরাসরি জনগণের সাথে সম্পর্কিত? এ আধুনিকরণ, বি স্বনির্ভরশীলতা, সি বিকাশ, ডি সমতা? কোনটা? অবশ্যই সঠিক অ্যান্সার জানাবে। দেখো সঠিক অ্যান্সার এখানে সমতা। একটু তোমার খেয়াল করে দেখবে কিন্তু প্রতিটা আমি এগুলো অনেক মানে বিভিন্ন ইয়ার্সের প্রশ্ন নিয়ে এসেছি। দেখো পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে না একটা কোশ্চিন আছেই আসছে, ঠিক আছে। তো তোমরা যদি চাও যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাকে ভালো করে ডিটেলসে পড়াতে হবে বা জানতে হবে, তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। কমেন্ট করে জানাও, আমি তোমাদের কিন্তু
পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর একটা নির্দিষ্ট ক্লাস নিয়ে আসবো, যে ক্লাসে শুধু পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েই পড়াশোনা হবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু একটা না একটা কোশ্চেন থাকছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, একটা না একটা কোশ্চেন থাকছে এগুলো নিয়ে, ঠিক আছে? আর এগুলো কিন্তু সব পিআইকিউ, এমন কিছু কিন্তু নয় যে এগুলো খুব মানে আগে করার পিআইকিউ, এগুলো সব রিসেন্ট। এটা আই থিঙ্ক 2025 সালে যে পরীক্ষা হলো তার পিআইকিউ। ওকে, 13 নম্বর প্রশ্ন দেখো, ঘরের তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে এর কণার গতিশক্তি ন্যূনতম হয়। এ লোহা, বি জল, সি মিথেন, ডি কেরোসিন। সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা। দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু লোহা হয়ে যাবে, ঠিক আছে? লোহা সঠিক অ্যান্সার, মনে রেখে দেবে। আচ্ছা, এই নোটসগুলো তোমরা যদি ফ্রিতে পেতে চাও, অবশ্যই আমি কিন্তু এই নোটসগুলো ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি। আমার চ্যানেলের নাম বিদ্যাপীঠ বাই পার্থ, এটা সার্চ করবে তোমার টেলিগ্রামে গিয়ে, ঠিক আছে? বিদ্যাপীঠ বাই পার্থ, সে গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি নোটসগুলো ফ্রিতে পাঠিয়ে দেই। ওকে, আচ্ছা 14 নম্বর প্রশ্ন দেখো, বি আর আম্বেদকর কত সালে মহার সত্যাগ্রহের নেতৃত্ব দেন? এ 1927, বি 1925, সি 1923, ডি 1918। সঠিক অ্যান্সার কী হবে? মহার সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বি আর আম্বেদকর। কত সালে? না 1927 সালে। একটু মনে রাখবে 1927 সালে কিন্তু বি আর আম্বেদকর এই মহারা সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, আচ্ছা 15 নম্বর প্রশ্ন দেখো, স্মৃতি মান্দানা নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই কিন্তু একটা ফেমাস পার্সন, আমরা সবাই জানি স্মৃতি মান্দানার নাম। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? এ ব্যাডমিন্টন, বি কুস্তি, সি ক্রিকেট, ডি হকি। এইটা আবার কোনো বুঝনে কে বাত কে না? অবশ্যই কিন্তু ক্রিকেট সঠিক অ্যান্সার হবে, ক্রিকেটের সঙ্গে যুক্ত স্মৃতি মান্দানা অবশ্যই। তো এটা একটা স্পোর্ট বা স্ট্র্যাটেজিক জিকে থেকে প্রশ্ন ছিল। তোমাদের কিন্তু এসএসসি জিডির বেশি স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আসছে, আমি দেখতে পাই, আমি অনেকগুলো পিআইকিউ দেখে গেলাম, বেশিরভাগ স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকেকে ভালো করে পড়তে হবে, এবং তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আবার কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু সবের বিষয়ে স্পেসিফিক ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, 16 নম্বর প্রশ্ন দেখো, কবে গণপরিষদ প্রথমবারের মতো বৈঠক করেছিল? এটা একটা পলিটি থেকে প্রশ্ন রয়েছে, অর্থাৎ গণপরিষদের প্রথম সভা কবে বসেছিল? কবে? 7 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1946, 11 ডিসেম্বর 1946, 15 ডিসেম্বর 1946। বলো কবে? মনে রাখবে গণপরিষদের প্রথম সভা বসেছিল 9 ডিসেম্বর 1946 সালে। কোথায় বসেছিল? দিল্লিতে। দিল্লিতে প্রথম বসেছিল, এবং প্রথম সভায় সভাপতি কে ছিল? পরীক্ষা কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে। সভাপতি ছিল কে? সচিদানন্দ সিনহা। মনে রাখবে এ সচিদানন্দ সিনহা ছিল প্রথম সভাপতি, ঠিক আছে? এবং দ্বিতীয় সভা বসেছিল, মনে রাখবে 19 ডিসেম্বর 1946 সালে। এখানেও কিন্তু সভাপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র রাজেন্দ্র প্রসাদ কিন্তু এই দ্বিতীয় সভার সভাপতি ছিল, ঠিক আছে? গণপরিষদ 1946 সালে 9 ডিসেম্বর প্রথম বসেছিল সভা, মনে রাখবে দিল্লিতে। চলো 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নদী বা ঝর্ণার প্রবাহকে বাধা দিয়ে সৃষ্টি করা একটি মানব সৃষ্ট জলধারা? মানে নিচের কোনগুলো, যেগুলো নদীর বা ঝর্ণার যে জলের প্রবাহ সেটাকে বাধা দেয়? এ উপহ্রদ, বি মোহনা, সি বদ্বীপ, না ডি বাঁধ? তো অবশ্যই কিন্তু মানব সৃষ্ট বলেছে, মানে বাঁধ কিন্তু আমরা মানব সৃষ্ট জানি, মানব দ্বারাই আমরাই সৃষ্টি করে থাকি, বাঁধকে তৈরি করি, যার মাধ্যমে আমরা কি ঝর্ণার প্রবাহ বা নদীর প্রবাহকে মানে স্থির করতে পারি বা আটকে দেই, বাধা সৃষ্টি করি। তো অবশ্যই কিন্তু এখানে সঠিক অ্যান্সার কিন্তু বাদ হয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সবুজ বিপ্লবের প্রভাব ছিল না? এ গ্রামীণ জনসংখ্যা হ্রাস, খাদ্যশস্য উৎপাদনের বৃদ্ধি, উন্নত কৃষি পরিকাঠামো, রাসায়নিক সার ও কীটনাশকের উপর উচ্চ নির্ভরশীলতা। বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু গ্রামীণ জনসংখ্যা হ্রাস। দেখো বাকিগুলো হচ্ছে সমস্ত চাষের সঙ্গে যুক্ত, এবং এগুলোর উপর কিন্তু সবুজ বিপ্লবের সময় প্রভাব পড়েছিল, কিন্তু জনসংখ্যা হ্রাসের উপর কিন্তু প্রভাব ছিল না। কারণ আমার সবুজ বিপ্লব আমরা জানি কিসের? খাদ্যশস্যের উপর হয়েছিল, মানে গমের উপর হয়েছিল। তো গমের সঙ্গে বা খাদ্যশস্যের সঙ্গে জনসংখ্যার হ্রাসের কী সম্পর্ক, তাই না? তো অবশ্যই কিন্তু জনসংখ্যা হ্রাস সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে। 19 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের প্রতি বছর শ্রেষ্ঠ নৃত্য নির্দেশনার জন্য
নন্দী পুরস্কার দেওয়া হয়, মানে কোন রাজ্যে নন্দী পুরস্কার দেওয়া হয় বলো? এ মহারাষ্ট্র, বি রাজস্থান, সি কর্ণাটক, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা জানাও। তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখবে। আমরা প্রতিনিয়ত প্রতিদিন দুটো করে ক্লাস দেবো জিকের জন্য। তোমরা জানো যে জিকেতে 20টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, 40 নম্বর 2 নম্বরে করে। তো জিকেটাও কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো জিকে প্লাস আমি রিজনিংয়েরও সব পিআইকিউ আলোচনা করব, ঠিক আছে। আর আমি 100% বলছি, রিজনিংয়ে তোমাকে আমি 40-এ পাওয়ার গ্যারান্টি আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমাকে আমি 40-এ 40 পাইয়ে দেবো রিজনিংয়ে, এতটাও এতটাই কনফিডেন্স নিয়ে বলছি। এমনভাবে পড়িয়ে দেবো রিজনিংটা যেটা 20-20 পেয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি জিকে এবং রিজনিং পড়াই, অফলাইন ব্যাচে। তাই বলছি আমি রিজনিং এবং জিকে অবশ্যই এমন করে পড়িয়ে দেবো যে অবশ্যই তুমি এখানে 80-র মধ্যে 75 কোর্স করতে পারবে, ঠিক আছে, এতটাই বলছি। তো এই ক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার দেখো তুমি অন্ধ্রপ্রদেশে কিন্তু নন্দী পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে কি পুরস্কার দেওয়া হয়? নন্দী পুরস্কার। কিসের উপর দেওয়া হয় এটা? না, নৃত্য পরিবেশনের উপর দেওয়া হয়ে থাকে, ওকে, নির্দেশনার উপর। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব পাস হয়েছিল? আবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রইল, লাহোর অধিবেশন, কলকাতা অধিবেশন, বম্বে অধিবেশন, না কানপুর অধিবেশন। সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই কিন্তু তোমরা জানাও। দেখো, জাতীয় কংগ্রেসের যে ভারত ছাড়াও প্রস্তাবটা পাস হয়েছিল সেটা কিন্তু বম্বে অধিবেশন ছিল, ঠিক আছে। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিচ্ছি আবার একটা তোমাদেরকে, তোমরা দেখো অনেকদিন থেকে হয়তো পড়ছো, তোমরা অবশ্যই পারবে। যদি না পারো আমার কমেন্টে জানাবে, আমি উত্তর বলে দেবো, ঠিক আছে। বলো, জাতীয় কংগ্রেসের মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অধিবেশন কবে, কোথায় বসে? এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন দেখো, 2011 সালে আদমশুমারি অনুসারে কোন উত্তর ভারতীয় রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? ঠিক আছে, বলছে মানে 2011 সালে আদমশুমারি আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে যে রাজ্যটা বেশি শিক্ষিত সেটা হচ্ছে কেরালা। আচ্ছা, কেরালার কিন্তু বর্তমানে নাম পাল্টে গেছে, এখন কেরালা নয় কেরালাম হয়ে গেছে, ঠিক আছে, কেরালা। কিন্তু এখানে উত্তর ভারত বলেছে, উত্তর ভারত হলে কি হবে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব না হরিয়ানা, কোনটা বেশি শিক্ষিত রাজ্য, সাক্ষরতা বেশি? অবশ্যই কিন্তু হিমাচল প্রদেশ, ঠিক আছে, হিমাচল প্রদেশ সঠিক। এখানে কিন্তু অনেক ছেলে কি করে যে সাক্ষরতার হার বেশি সর্বাধিক, হয়তো এখানে হরিয়ানা বা কেরালা অপশানে আছে, কি করবে না কেরালা উত্তরে চলে আসবে। সে ভালো করে পড়বেও না, সে দেখবে শেষেরটা দেখে কেরালা উত্তর করে চলে আসবে, কিন্তু ভুল। অবশ্যই কিন্তু তোমাদের যেটা সতর্ক থাকা উচিত, প্রতিটা প্রশ্ন ভালো করে পড়বে, ঠিক আছে, ভালো করে পড়ে কিন্তু উত্তর দেবে। দেখো এইরকম সিলি মিস্টেক হয়েই যায়। এখানে কি লেখা আছে? উত্তর ভারতীয়, আর তোমরা এখানে ভারতীয় রাজ্যে সাক্ষরতা হার বেশি, কেরালা উত্তর দিয়ে দেবে। এখানে যদি আমি কেরালা অপশানে রাখতাম না, প্রায় ছেলেরই কিন্তু কেরালা উত্তর করতো, আমি শিওর, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমার সিলি মিস্টেক না যাতে না হয় তার জন্য তোমাদের খেয়াল রাখতে হবে। 22 নম্বর প্রশ্ন দেখো, কোন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি কৃষ্ণা জেলার কুচিলাপুরম গ্রামে হয়েছে? মানে এ কুচিপুড়ি, বি কথাকলি, সি মোহিনীঅট্টম, ডি কত্থক। বলো, কোন নৃত্যটা যেটা হচ্ছে কৃষ্ণা জেলার কুচেলাপুরম গ্রামে থেকে হয়েছে? তো অবশ্যই কিন্তু এখানে সঠিক অ্যান্সার কুচিপুড়ি। কুচিপুড়ি মনে রাখবে, এটা অন্ধ্রপ্রদেশের একটা নৃত্য, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় হয়েছিল। আমি লিখে দিচ্ছি, দেখো, সরি একটু মিস্টেক। আচ্ছা, আমি এগুলো এখানে লিখে দিচ্ছি এ কারণে, মানে এখান থেকে অনেক আছে যে কুচিপুড়ি কোথাকারের। কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। কথাকলি কোথাকারের বলো তো? কথাকলি কিন্তু কেরালা, আর মোহিনীঅট্টমকে কিন্তু কেরালা। আর কত্থক কোনটা? যেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এটা অনেক ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশও আসে, আবার উত্তর ভারতও আসে। আচ্ছা, মনে রাখবে আমাদের কিন্তু মোট 8টা শাস্ত্রীয় নৃত্য আছে, 8টা
শাস্ত্রীয় নৃত্য। তোমরা কি জানো 8টা শাস্ত্রীয় নৃত্যের নাম? যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা দেখো 23 নম্বর প্রশ্ন দেখো, কোন ভূমিরূপটি সাধারণত নদীর উচ্চ প্রবাহিত প্রবাহিত তৈরি হয়, মানে কোন ভূমিরূপটা নদীর উচ্চ গতিতে তৈরি হয়ে থাকে? নদীবাঁক, নদীবাঁক, বি প্লাবনভূমি, সি গিরিখাত, ডি অশ্ব আকৃতির হ্রদ। বলো সঠিক অ্যান্সার কী হবে? দেখো নদীর কিন্তু উচ্চ গতিতে একমাত্র ক্যানিয়ন বা যেটা গিরিখাত বলছে ওটাই সৃষ্টি হচ্ছে, ক্যানিয়ন গিরিখাত সৃষ্টি হয়, নদী বাঁক সৃষ্টি হয় না। প্লাবনভূমি মানে নিম্নভূমিতে, অশ্ব আকৃতি হল মধ্যগতিতে, আর নদী বাঁকও কিন্তু মধ্যগতিতে সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে? আর উচ্চ গতিতে একমাত্র গিরিখাত সৃষ্টি হয়, মনে রেখে দেবে। আচ্ছা 24 নম্বর প্রশ্ন দেখো, বিজ্ঞানের কোন সূত্রটি উইলব্রড স্লেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান আছে? এ সান্দ্রতার সূত্র, বি প্রতিসরণের সূত্র, সি গতিসূত্র, ডি তড়িৎ বিশ্লেষণের সূত্র। সঠিক অ্যান্সার কী হবে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার বি প্রতিসরণের সূত্র, ঠিক আছে? দেখো আজকের শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, একটি আন্তর্জাতিক হকি ম্যাচের মাঠের আদর্শ প্রস্থ কত? একটি আন্তর্জাতিক হকি ম্যাচের মাঠের আদর্শ প্রস্থ বলেছে, প্রস্থটা কত? 55 মিটার, 60 মিটার, 50 মিটার, না 45 মিটার? দেখো আজকে এটা শেষ প্রশ্ন। তোমরা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল বিদ্যাপীঠ বাই পার্থতে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে আমি নোটসগুলো পাঠিয়ে দেবো। তোমরা তো জানো যে পিআইকিউ কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতিটা পরীক্ষার জন্য পিআইকিউ কতটা, পিআইকিউ থেকে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষা, সেটা কিন্তু অবশ্যই জানতে পারবে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা পর্যন্ত কিন্তু আমার পিআইকিউর সিরিজ চলবে এসএসসি জিডির, এবং তার সঙ্গে রিজনিংয়ে চলবে, আর জিকে চলবে, এবং তার সঙ্গে সঙ্গে পিআইকিউর বাদেও আরও কিছু কোশ্চিন আনবো যেগুলো কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার 55, ঠিক আছে? 55 মিটার হচ্ছে প্রস্থ, ঠিক আছে? তো যারা অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য পড়াশোনা করছো তাদের জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? দেখো টেলিগ্রাম চ্যানেল বাদ দিয়েও আমি একটা নাম্বার এই যে নিচে দেখতে পাচ্ছ 9475909767, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, যেখানে আমি নোটসটা পুরো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই চলো আজকের মতো এইখান পর্যন্ত, আমি আবার কালকে 25টা প্রশ্ন নিয়ে আসবো